আচ্ছা, আসা শুরু করলাম। আমরা তোমাদেরকে জুলজি প্রথম অধ্যায়ে পড়াচ্ছিলাম প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তো প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অধ্যায়টা সিকিউর জন্য একটা সিকিউ আসবে, আর এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যেখানে যাও না কেন এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে। তো জুলজির ক্ষেত্রে আছে তোমাদের 12টা অধ্যায়, বুঝছো? এই 12টা অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে সাজেশন দেওয়া যায় যে এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তবে এই অধ্যায়ের কোনো সাজেশন নেই, মানে কোনটা আসবে কোশ্চেন এটা শুধু যিনি কোশ্চেন করছে উনিই জানেন, কারণ প্রত্যেকটা জিনিসের সেম জিনিস। তার মানে তোমার এখানে ইম্পর্টেন্ট বলতে সবই ইম্পর্টেন্ট। তা আজকের ক্লাস থেকে মূলত এই অধ্যায়ের মূল পড়া শুরু। আমরা গত 4টা ক্লাসে এই অধ্যায়ের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম, যে শ্রেণীবিন্যাস কিভাবে করব, শ্রেণীবিন্যাস করার নীতি কি, কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যস্ত করব, হ্যাঁ, এগুলোর নিয়ম কানুন আমরা পড়লাম। আজকে হলো মেন যে শ্রেণীবিন্যাস করার পরে যে পর্বগুলো পাবো সেই পর্ব নিয়ে পড়াশোনা করব। তাহলে আজকের ক্লাস থেকে মূলত এই অধ্যায়ের মেন পড়াশোনা, বুঝতে পারছো? তো আসো আমরা শুরু করি, মেন পড়াশোনাতে আসি। ওকে, আসি। তো আমাদের এই যে যত প্রাণী জগৎ আছে, বিজ্ঞানী হিকম্যান এই সকল প্রাণী জগৎকে 33টা পর্বে বিভক্ত করছে। কয়টা পর্বে? 33টা। আমরা অনেকদিন ধরে এই কথাটা বলতেছি, 33টা পর্বে বিভক্ত করছে। কে বিভক্ত করছে? বিজ্ঞানী হিকম্যান। ওকে, এখন এই 33টা পর্বের মধ্যে আমরা বলছিলাম তোমাদেরকে যে 9টা হলো মেজর পর্ব। 9টা হলো কি? মেজর। আর বাকিগুলো সব হলো মাইনর। বাকিগুলো হলো মাইনর পর্ব, মাইনর। ঠিক আছে, তাহলে পৃথিবীতে পর্ব আছে কয়টা? এর মধ্যে মেজর কয়টা? আমরা মেজর কেন বলছি? কারণ এদের প্রত্যেকটা পর্বে 5000-এর বেশি কি থাকে? 5000-এর বেশি প্রজাতি। যেমন আমরা একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, এরকম প্রত্যেকটা পর্বে 5000-এর অধিক প্রজাতি। আর মাইনর যেগুলা, সেগুলাতে থাকে 5000-এর কম, 5000-এর কম থাকে। ওকে, তা আমরা আমাদের ইন্টারমিডিয়েটে শুধুমাত্র এই মেজর পর্বগুলো নিয়ে পড়াশোনা করব। এই 9টা পর্ব নিয়ে পড়াশোনা করব। তো 9টা পর্ব কি কি আছে আমরা সেগুলোতে এখন যাব, আসো। আর এই যে 33টা পর্ব, এই 33টা পর্ব নিয়ে কোথায় আলোচনা করা হয় বা হিকম্যান এগুলো কোথায় লিখে রাখছে? ইন্টিগ্রেটেড প্রিন্সিপাল অফ জুলজি। তাহলে পরীক্ষাতে আসবে যে ইন্টিগ্রেটেড প্রিন্সিপাল অফ জুলজি এই বইটা লিখছে কে, বা হিকম্যান প্রদত্ত নিচের গ্রন্থ কোনটি, এভাবে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আমরা সামনে আগাই, এই জিনিসটা আমাদের লাগবে না আপাতত, এখান থেকে একটু খেয়াল করি। এ হলো 33টা পর্ব, দেখো সুন্দরভাবে দেওয়া আছে, এখানেও আছে নিচে দেওয়া, দেখো 33টা পর্ব মধ্যে এখানে 9টা পর্ব দেওয়া আছে, দেখো। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা এবং একাইনোডার্মাটা। তাহলে মোট পর্ব এই যে 8টা, এই 8টা পর্ব হলো নন কর্ডাটা, অর্থাৎ এদের মধ্যে নটকট নাই। কি নাই? নটকটটা থেকেই তৈরি হবে তোমার হলো মেরুদণ্ড। তাহলে এই 8টার মধ্যে নটকট নাই, এই জন্য এটা হলো অমেরুদণ্ডী বা নন কর্ডাটা। মেরুদণ্ড দূরে থাকুক, ওদের নটকটে নাই। নটকট আসলেই তো তোমার মনে করো মেরুদণ্ড আসার একটা সম্ভাবনা থাকে। আর যারা কর্ডাটা তাদের কি থাকে না, আমরা মেরুদণ্ড কথাটা বলবো না, আমরা বলবো নটকট বলবো, কারণ সবার মেরুদণ্ড নাই। মেরুদণ্ডের সাথে উন্নতগুলো থাকে। নটকট, নটকট কি জিনিস? দেহের পৃষ্ঠীয় বরাবর মধ্যরেখা বরাবর নিরেট দণ্ডের মতন অংশটাকে বলা হবে কি? নটকট। দেহের পৃষ্ঠীয় মধ্য রেখা বরাবর থাকবে, নাম হলো নটকট। তো আমরা এখন আসি, এই একটা ছবি দেখার ট্রাই করি, দেখো। এটা হলো নন কটাটাদের একটু মৌলিক দেহের গঠন। যারা নন কটাটা তাদের একটা দেহের অবস্থা। আচ্ছা, এখানে আমি যে বললাম নন কটাটা, আমাকে তো বলতে পারবে এটা কোন প্রাণী চিত্র এখানে দেওয়া আছে? এটা কোন প্রজাতির কোন প্রাণী? কেউ কি বলতে পারবা গেস কইরা? তোমরা বলবো ভাই এটা কোনো প্রাণী বলতে না, এটা একটা ডায়াগ্রাম। যারা নন কটাটা তাদের বেসিক জিনিসটা এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। নাম্বার 1 আমরা কি দেখতে পাই? দেখো, নাম্বার 1 আমরা দেখতে পাই উপরের দিকে কালো করে যে পৃষ্ঠীয় হৃদযন্ত্র, অর্থাৎ তাদের হৃদপিণ্ডটা পৃষ্ঠীয় দেশে থাকে। কোন দেশে থাকে? হৃদপিণ্ড কোন দেশে? পৃষ্ঠীয় দেশে। আচ্ছা, হৃদপিণ্ড যখন পৃষ্ঠীয় যন্ত্রে বললাম, তখন তোমাদের মধ্যে কি কোনো ধরনের মানে ব্যতিক্রম চিন্তা ভাবনা আসতেছে? দেখো তো, হৃদপিণ্ড কোথায় বলছি?
পিঠের দিকে। আমাদের হৃৎপিণ্ড কোন দিকে? আমাদের হৃৎপিণ্ড এই যে সামনে। আমাদের হার্ট কোন জায়গায়? এ ভাই, এটা নন কর্ডাটার বৈশিষ্ট্য বলো তো, এটা ইউনিক বৈশিষ্ট্য বলো নন কর্ডাটার। হৃৎপিণ্ড পৃষ্ঠীয় দেশে। হৃৎপিণ্ড কোন দেশে? আচ্ছা, আমাদের যে স্পাইনাল কর্ড, নার্ভ, স্পাইনাল কর্ড, মেরুদণ্ড, এটা কি বুকের এখানে থাকে নাকি পিঠে থাকে? পিছনে, একদম মাঝ বরাবর শিরদাঁড়া যেটাকে বলা হয়, ওটা কি আমাদের পিঠে না বুকে? আর ওদেরটা কোন জায়গায়? এই যে ওদেরটা হলো কি, এই যে এটা না, ওদেরটা হলো এটা, এই সবুজ কালার দিয়ে যেটা দেখাইলো, অঙ্কীয় স্নায়ুরজ্জ। তাহলে নন কর্ডাটা এবং কর্ডাটার মধ্যে কিন্তু একটা স্পষ্ট পার্থক্য তোমরা খুঁজে পাইলা। যারা নন কর্ডাটা, ওদের পৃষ্ঠীয় বরাবর থাকবে হৃৎপিণ্ড, অঙ্কীয় দেশে থাকবে কি স্নায়ু। আর আমরা যারা কর্ডাটা, তাদের অঙ্কীয় দেশে থাকবে হৃৎপিণ্ড আর পৃষ্ঠীয় দেশে থাকবে স্নায়ু। কি একটা সুন্দর পার্থক্য না? আচ্ছা, ওদের পায়ু পূর্ব লেজ থাকতে পারে, মাঝখানে একটা পৌষ্টিক নালী আছে, মুখ আছে, ভালো কথা, স্নায়ু আছে, ভালো কথা, কিন্তু কি নাই আমাকে একটু বলো তো, মাঝখানে কোনো হাড্ডি মাড্ডি দেখা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে উদ্দীপকে যদি এরকম একটা চিত্র দেওয়া থাকে, বলবো উদ্দীপকের চিত্র একে যেই পর্বে বা যেই বৈশিষ্ট্য, যে প্রাণীর কথা বলতো তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তার মানে তুমি এই চিত্র দেখে কি মাছের ব্যাখ্যা দিবা নাকি নন করাটার ব্যাখ্যা দিবা? তাহলে তুমি নন করাটা আইডেন্টিফাই করার নাম্বার 1 ক্রাইটেরিয়া হলো নটকট নাই। নাম্বার 2, আর বুকের দিকে স্নায়ু। বুঝতে পারছো? এই আর কি। তা আমরা এখানে এসে আসি, আর কি কি আছে আমরা আরো একটু আসি, খেয়াল করো। তাহলে এটা দেহের নটকট নাই, ভালো কথা, আমরা অলরেডি জানি। দেহের মধ্যে কি নাই? দেহের মধ্যে নটকট অনুপস্থিত। 2 নাম্বার, গলবিলের মধ্যে ফুলকারন্ধ্র নাই। দেখেন তো এখানে কোনো ফুসফুস ফুলকা কোনো কিছু দেখা যায়? আমাদের ক্ষেত্রে কি আছে? ফুসফুস। ব্যাঙের ক্ষেত্রে কি আছে? ফুলকা আছে। মাছের ক্ষেত্রে কি আছে? তাহলে ওরা কি ধরনের? কর্ডাটার মধ্যে আছে। তাহলে যারা নন কর্ডাটা, তাদের ফুলকা নাই। যার ফুলকা নাই তার তো ফুসফুস কল্পনাই করা যাবে না, কারণ ফুলকা থেকেই তো রূপান্তরিত হয়ে কি হবে। তারপর তুমি দেখো শ্বাস নেয় কিভাবে, ব্যাপন প্রক্রিয়ায়। আমরা দেখাবো, সামনে পড়াবো, সামনে পড়াবো। পায়ু পশ্চাৎ লেন্স থাকে না, যদিও পায়ু পূর্ব লেন্স, মানে পায়ুর শেষে লেন্স নাই, তার আগের দিকে লেন্স থাকতে পারে ভিতরে, মানে এটা মিশে যায়। মানে এটাকে বলা হবে পায়ু পূর্ব লেন্স, মানে এই অঞ্চলটাকে লেন্স বলা যায়। তবে পায়ুর পরবর্তীতে গরুর লেন্স, কুকুরের লেন্স, মাছের লেন্স, এগুলো তো থাকবে না, এরকম লেন্স থাকবে না। লেন্স থাকা কার বৈশিষ্ট্য? নন কর্ডাটা নাকি কর্ডাটা? কর্ডাটার বৈশিষ্ট্য। স্নায়ুরজ্জ বা স্পাইনাল কর্ড গ্রন্থিযুক্ত, অঙ্কীয় এবং নিরেট। গ্রন্থিযুক্ত মানে কি? এরা গ্রন্থি গ্ল্যান্ডের উপর কাজ করে, অর্থাৎ এখান থেকে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ ক্ষরণ হবে। থাকবে কোন জায়গায়? অঙ্কীয়। আমরা কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম সামনের দিকে অঙ্কীয় বলে আর পিছনের দিকে পৃষ্ঠীয় বলে। তাহলে স্নায়ুরজ্জ ওদের থাকবে কোন দিকে? অঙ্কীয় দিকে। এবং সেটা কি হবে? মাঝখানে কোনো ফাঁপা জায়গা থাকবে? একদম সলিড একটা অংশ থাকবে, সলিড, নিরেট। রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ হার্ট, হৃদযন্ত্র থাকবে কোথায়? পৃষ্ঠদেশে। ওকে। রক্তের হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান করে। রক্তের হিমোগ্লোবিন, তো এটা কি স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা? কেন? আমরা জানি আমাদের রক্তের হিমোগ্লোবিন থাকে কোথায়? রক্তকণিকা, লোহিত রক্তকণিকায় থাকে। তাহলে ওদেরটা কিন্তু ব্যতিক্রম। আমরা জানি রক্তের 2টা উপাদান মেইনলি, একটা রক্তের কণিকা, রক্তরস। রক্তরস কত পার্সেন্ট নূর বলো? 55% রক্তরস বা প্লাজমা। তাহলে সে প্লাজমার মধ্যে ওদের হলো হিমোগ্লোবিন, আর আমাদের উল্টা, আমাদের থাকে রক্ত কণিকার মধ্যে। হিমোগ্লোবিনটা থাকে কোথায়? স্পেসিফিকলি বললো কোনটার মধ্যে? লোহিত রক্তকণিকার মধ্যে। ওকে। রক্ত সংবহন তন্ত্রে হেপাটিক পোর্টাল অনুপস্থিত। কি নাই? হেপাটিক পোর্টাল তন্ত্র নাই। ভাই, হেপাটিক পোর্টাল তন্ত্র কি জিনিস তোমরা কি জানো? হেপাটিক পোর্টাল তন্ত্র জানো কি জিনিস? কে জানো? একটু উত্তর দাও। উত্তর যে পারবা তারা গিফট দিব। ক্লাস 10 কি পড়ে আসো নাই? হেপাটিক পোর্টাল, হ্যাঁ, কারে দিয়ে উদাহরণ দিব? নোটে দিয়ে উদাহরণ দিই, আসো। না, সেটা তো না। পোর্ট, আচ্ছা আমরা একটু বুঝি হেপাটিক পোর্টাল কি বলছে, একটু বুঝতে হবে। হেপাটিক পোর্টাল আমরা একটু বুঝার ট্রাই করি, খেয়াল করো।
এটা হলো ক্ষুদ্রান্তের প্রাচীর। ক্ষুদ্রান্তের প্রাচীরের মধ্যে থাকে ভিলাই, কি থাকে? আচ্ছা, তো ক্ষুদ্রান্ত থেকে তোমার মনে করো যে রক্তনালীগুলা বের হয়, ঠিক আছে, আমরা জানি আমাদের এটা মনে করো হার্ট, এটা মনে করো কি হার্ট। হার্টের 4টা প্রকোষ্ঠ না? তোমাদের মনে আছে কিনা সারা শরীর থেকে সকল রক্ত নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা হয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে না? মনে আছে কিনা? নাকি লেফট অ্যাট্রিয়ামে? রাইট। কোথায় আসে? ডানান্দে আসে। সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কি রক্ত? কোথায় এসে ঢুকলো? রাইট অ্যাট্রিয়ামে আসলো। এখন এ হলো মনে করে কিডনি, এটা সাপোজ, এটা কিডনি না, সাপোজ আমি দিলাম এটা হলো, এটা দিলাম স্টোমাক, এখান থেকে রক্ত গেল, এটা মনে করে একটা অঙ্গ সেখান থেকে গেল, এটা মনে করে লিভার, মনে করে এটা হলো লিভার, এটা হলো কি লিভার থেকে রক্ত নালী গেছে, এরা মনে করে কিডনি, কিডনি থেকে রক্ত নালী গেছে। সব কার সাথে যুক্ত হচ্ছে? নিম্ন মহাশিরা। প্রত্যেকটা অঙ্গ থেকে সরাসরি রক্ত কার সাথে যুক্ত হচ্ছে? কি রক্ত যাচ্ছে? কেন যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড কি ভালো জিনিস? কার্বন ডাইঅক্সাইডকে তো লাংসে নিয়ে এই যে বের করে দিলাম। তাহলে এখন ব্যতিক্রম হলো সবাই সরাসরি যাবে, সবাই, কিন্তু ক্ষুদ্রান্ত থেকে যে রক্তগুলো আসবে ওরা আগে যাবে লিভারের কাছে, দেন লিভার হয়ে যাবে। তাহলে কার্বন রক্ত দেখো গেছে কোন জায়গায়? আগে গেছে কোথায়? নাকি সরাসরি এখান থেকে নালি এসে যুক্ত হয়েছে নিম্ন মহাশিরা। ব্যাপারটা হলো নোর। প্রাইভেট হলো কটা বাজে? 4টা বাজে না 5টায়, সে 5টা আজকে ঢুকছে 5টা 20 মিনিটে সাপোজ। তো সে কি করলো, বাসা থেকে বের হয়েছে 4:30 বাজে, যে সারা তো 4:30 বাজে পড়ে, এ কথা বলে বের হয়ে, তাহলে তার বাসা হলো অম্বিকা, অম্বিকা না, তার বাসা হলো সারদার পাশে। সে 4:30 বাজে বের হলো, আয়সা সরাসরি ঢুকবে হলো কোথায়? এলো আমার ওয়ালেদ বাইরে যে কি আর এখানে আসবে সে, কিন্তু সে এখানে সরাসরি না এসে সে চলে গেছে অম্বিকার পাড়ে, ওখানে আগে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা টাকা করছে, করে তারপরে এখানে আসছে। তাহলে এই পোর্টাল সিস্টেম হয়ে গেল। ভায়া মাধ্যম, কি মাধ্যম? পোর্টাল সিস্টেম মানে হলো ভায়া মাধ্যম। লিভারের উপর দেওয়া গেছে, এই জন্য নাম হয়ে গেছে হেপাটিক পোর্টাল। লিভারের আরেক নাম কি? হেপাটিক। যেহেতু লিভারের উপর দেওয়া গেছে, সরাসরি যায় না, কার উপর দেওয়া গেছে, এই জন্য নাম হয়ে গেছে কি। আর ওরটা কি হয়েছে? ওর হলো অম্বিকা পোর্টাল, কারণ সরাসরি সে আমার কাছে না এসে আগে অম্বিকাতে গেছে। কি রে ভাই, তোমারা পাঠাইতে তুমি আমার কাছে আসো, তুমি সরাসরি না এসে আগে অম্বিকা গেছো তারপরে আসছো, এই জন্য এটা একটা কি পোর্টাল সিস্টেম হিসাবে হয়ে গেছে। বুঝতে পারছো ঘটনা? এখান থেকে ঢাকায় যাইবা, লেখা থাকে কি ভায়া ভাঙ্গা, ভাঙ্গা হয়ে যাবে। এখান থেকে ঢাকা যাবে বলে যে ভায়া হলো এই যে তোমার নাম কি, এই যে দৌলদিয়া হয়ে যাবে, এরকম বলে না? তাহলে পোর্টাল সিস্টেম কি বুঝতে পারছো? আচ্ছা, হেপাটিক পোর্টাল সিস্টেম আমাকে একটু একজন সুন্দর করে বলো। হেপাটিক পোর্টাল সিস্টেম তার মানে কি? বলবো ক্ষুদ্রান্ত থেকে রক্ত সরাসরি নিম্ন মহাশিরাতে না যে লিভারের উপর দেওয়া যাবে, এই জন্য এটা নাম হয়ে গেছে কি হেপাটিক। ভাই একটা কথা বলবো, ওদের নিম্ন শ্রেণীর জিনিস নন করাটা, ওদের এইসব আসবে করতে কি? ওদের এগুলা নাই, ওদের এইসব সিস্টেম, ওদের হেপাটিক পোর্টাল সিস্টেম নাই। ওরা বাইশে আছে অনেক কত না, ওদের হেপাটিক সিস্টেম আসবে কোত্থেকে? বুঝতে পারছো? আমাদের আছে কিনা হেপাটিক পোর্টাল? আছে, আমাদের হেপাটিক পোর্টাল সিস্টেম আছে। এটা অনেক গুরুত্ব আছে। ক্ষুদ্রান্তের মধ্যে না সব খাবার শোষণ হয়, এই জন্য লিভারের উপর দেওয়া যায়। লিভার বলো ভাই কিছু খাবার আমার দেন, আমি জমা রাখি। লিভারকে বলে না সঞ্চয় স্টোরেজ। রক্ত যদি লিভারের উপর দিয়ে না যায় তো লিভার জমাবে কেমনি? এই জন্য আগে সে কিছু জমা রাখে। আরো অনেক কাজ আছে, আমরা সেটা পরিপাক অধ্যায়ে পড়াবো। বুঝাইতে পারছি? আপাতত আমি বলছি। আচ্ছা আমাকে বলো তার রেনাল পোর্টাল সিস্টেম কি? রেনাল পোর্টাল, হ্যাঁ রেনাল মানে কিডনি, তার মানে কিডনির উপর দিয়ে যদি যায়, সরাসরি না যায় কিডনির উপর দিয়ে যদি যাইতো রেনাল পোর্টাল বলা হইতো। আমাদের ক্ষেত্রে শুধু হেপাটিক আছে, রেনাল নাই। মানুষের ক্ষেত্রে কোন পোর্টাল আছে? আবার মাছের ক্ষেত্রে পোকামাকড়, আমরা পোকামাকড় বলতে কি আমরা ওই যে সামনে পড়াবো কিছু আছে কড়াটার মধ্যেই, ওদের আবার রেনাল আছে, ওদের আবার কি আছে? রেনাল, আমরা সামনে পড়াবো। আপাতত হেপাটিক পোর্টাল সিস্টেম বুঝছো? ওকে। তাহলে এই যে ধমনী আছে না, এই ধমনী বা এই যে শিরে হেপাটিক, এটা নাম হলো হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন আছে, হেপাটিক আর্টারি আছে। হেপাটিক হেপাটো
এটাকে আমরা এইভাবে বলি, হেপাটিক না বলে পোর্টাল বলি। এটার নাম হলো পোর্টাল ভেইন বলি। কি বলি? আর এটার নাম হলো হেপাটিক ভেইন। পোর্টাল বলি, কি বলি? যেটা পোর্টাল সংযুক্ত করছে। ওকে, তাহলে এই শব্দটার মানে তোমরা বুঝতে পারলা। ওদের ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে, মানে ত্বকের থেকে তাদের চোখ তৈরি হয়। চোখ কি আমাদের মতো সুগঠিত না, ওদের এত চোখ সুগঠিত না। শেষ। তাহলে এই হলো নন কটাটা পর্বের কিছু বৈশিষ্ট্য, আমাদের কিছু করার নাই। তো আসো বিসমিল্লাহ বলে শুরু করলাম। প্রথম নন কটাটা পর্বতে চলে আসলাম আমরা। এখন নন কটাটা পর্ব। নন কটাটা কি জিনিস বুঝতে পারছো? নন কটাটা কি বুঝতে পারছো? যাদের নটকট নাই। এক নাম্বার পর্ব নাম কি? পরিফেরা। পরিফেরা। তো এই যে পরিফেরা, এটা ল্যাটিন শব্দ পোরাস। পোরাস মানে হলো পোর, পোর মানে হলো ছিদ্র। বায়োলজিতে যেখানে পোর পাবা মানে হলো ছিদ্র। যেখানে কি আছে পোর, সেখানে মানে বুঝবা কি? ছিদ্র। এরকম হাজার হাজার জায়গায় দেখবে পোর লেখা আছে। তো নিউক্লিয় পোর পড়ছো না? নিউক্লিয়াসের মধ্যে রন্ধ্র থাকে, নিউক্লিয়ার মেমব্রেনে। পোর মানে ছিদ্র। তাইলে পরিফেরা মানে হলো এমন একটা প্রাণী যার সারা শরীরে শব্দ হলো ছিদ্র, যার সারা শরীরে কি? ছিদ্র। এই জন্য পরিফেরা পর্বের প্রাণীগুলোকে বলা হবে ছিদ্রালো প্রাণী। ওরা প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের। সবচেয়ে কি? এখান থেকে তো সকল পর্ব শুরু। এটা এক নাম্বার পর্ব, এটা হলো সবচেয়ে নিম্ন স্তর। তাইলে আর ফেরা, ফেরা মানে হলো টু বিয়ার, মানে বহনকারী, তার মানে ছিদ্র বহন করে। রবার্ট গ্রান্ট সর্বপ্রথম এই পর্বটির নামকরণ করছে। এখন আসে সংক্ষিপ্ত পরিচিতি। হ্যাঁ, এটা লিখছিল কি কারণ আমার এখন মনে নাই, পরে বলবো। এখন আসো, দেহে অসংখ্য ছিদ্র থাকে, এদেরকে কি বলা হয়? ছিদ্রালো প্রাণী বলা হয়, বা স্পঞ্জের মতন। তোমরা কি এই যে মেকআপ টেকআপ করো, স্পঞ্জ দিয়ে কি মুখ রে পরে কি দাও না? আচ্ছা, ভাও যারা বিল্ডিং এর কাজ করে তারা কি করে? স্পঞ্জ দিয়া পরে মসৃণ করে কিনা, দেখছো কিনা তোমরা? প্লাস্টার করার সময় স্পঞ্জ, তো স্পঞ্জের মধ্যে তোমরা দেখবা সারা অনেক ছিদ্রযুক্ত ফোম, মানে ছিদ্রযুক্ত না? তো ঠিক এরা স্পঞ্জের মতন, এরা স্পঞ্জ। তুমি যদি টিপ দাও চারিদিক থেকে পানি বের হবে, চারিদিক থেকে কি হবে? পানি বের হচ্ছে। এরা স্পঞ্জ। আচ্ছা, এরা স্পঞ্জ নামে পরিচিত। এদের দেখতে দেখো কিসের মতো মনে হবে? তোমার হলো ফুলদানির মতন, ঘন্টা, বাটি ইত্যাদি রকম হতে পারে, কালার বিভিন্ন রকম হতে পারে। তো এদের মধ্যে বেশিরভাগই হলো সামুদ্রিক। কোথায় থাকে? সামুদ্রিক। তবে কেবলমাত্র স্পঞ্জিলিডি এই গোত্রের, স্পঞ্জিলিডি গোত্রের প্রাণীরা হলো মিঠা পানির বাসিন্দা। মিঠা পানি কই আছে? মিঠা পানি হলো আমাদের পুকুরে, নদী নালা পুকুরে হলো মিঠা পানি, আর সমুদ্র লবণাক্ত। তাইলে পরিফেরা পর্বের মাত্র একটা গোত্র শুধুমাত্র মিঠা পানি, বাকি সবাই হলো সমুদ্রে। তোমরা ডিসকভারি অ্যানিমেল চ্যানেলে দেখবা সমুদ্রের নিচে অনেক প্রাণী দেখা যায়। এরাই হলো বেশিরভাগ হলো এই যে পরিফেরা নিডেরিয়া পর্বের প্রাণী। তো আমরা শুরু করি, প্রথমেই আসি। আচ্ছা, আমি এখন একটু আসি, যারা গত ক্লাসগুলো করছিলা তারা কোনো কোশ্চেন দেখো না, দেখো না। আমাকে একটা পরিফেরা কয়েকটা বৈশিষ্ট্য বলা যেগুলা না দেখে বলতে পারবা। এক নাম্বার পর্ব না? আমরা জানি প্রথম পর্ব কোষ দ্বারা তৈরি। তাহলে পরিফেরা হলো কোষ মাত্রার। পরিফেরা মানে কি? কেন কোষ মাত্রার? ওদের শরীরে শুধু কোষ আছে আর কিচ্ছু নাই, টিস্যু নাই, শুধু কোষ আছে, কিন্তু কিনো কি নাই। তাহলে পরিফেরা পর্বের এক নাম্বার বৈশিষ্ট্য কি? কোষ দ্বারা গঠিত। যেহেতু কোষ দ্বারা গঠিত, ওদের টিস্যু নাই, টিস্যু না থাকার কারণে অঙ্গ নাই, অঙ্গ না মানে। আচ্ছা, আমার একটু বলো, ওই যে নূর বলো, ওরা কি তোমার শ্বসন প্রক্রিয়া নেয়, শ্বাস প্রশ্বাস নেয়? ওরা কি ইউরিন ত্যাগ করে? কেন? ওদের তো অঙ্গেই নেই, অঙ্গ না মানে তাদের তন্ত্রেই নেই। ওরা জাস্ট একটা কোষ, সারা শরীরে কি আছে? কোষ আছে। ওকে, আর কি বলতে পারো? না, ওটা তো আজকের পড়া, আগের পড়ার সাথে কম মিল। ওদের সিলম নাই। আমরা জানি প্রথম তিনটা পর্বের মধ্যে কি নাই? সিলম নাই। প্রথম তিনটা পর্বের মধ্যে সিলম নাই, তার মানে এরা হলো অ্যাসিলোমেট। বলা যায় কি না? যারা নতুন তারা একটু খেয়াল রাখো, অ্যাসিলোমেট। সিলম কি জিনিস সেটা আগের ক্লাসে পড়াইছি, তোমরা রেকর্ড দেখে নিবা, হ্যাঁ, ভিডিও আছে দেখে নিবা। শুধু মনে রাখো সিলম একটা জিনিস, এটা তাদের নাই, বুঝছো? আর তারপর আর কি বলতে পারে? এটা এক স্তরী, এক কোষী, এবং স্তর হলো একটা। হ্যাঁ, আচ্ছা, এখন আসি আমরা শুরু করি। তাইলে
কোষ নির্মিত হলেও কোষগুলা টিস্যু তৈরি করে না, কোষ মাত্রার। তার মানে দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র, দেখো এখানে ছিদ্র দেখা যায় কিনা, এই যে দেখো তোমরা যদি এই চিত্রটা দিকে একটু খেয়াল করো, এই যে দেখো, এই যে শুধু ছিদ্র ছিদ্র, জায়গায় জায়গায় শুধু ছিদ্র। হ্যাঁ, ও তো প্রশ্নই আসে না, কিছুই নাই, কোষ বাদে কিছুই নেই, অঙ্গ নাই, তন্ত্র তো আর টিস্যুই যেখানে, ওর কোনো প্রশ্নই আসবে না। ও কি, ওর 14 গোষ্ঠী পরে যারা আছে ওর তো হলো পরিপেরা, ওটাই বেশি। পরিপেরার পরে যারা আছে তাদেরও তো নাই, একদম যারা কটাটা পড়বে তাদের ক্ষেত্রে যাইয়া মোটামুটি এই হেপাটিক মেহপাটিক বলা যায়। তবে নেমাটোডার পরে সবারই তন্ত্র তৈরি হয়ে যায়, তন্ত্র শুরু হয়ে যাবে নেমাটোডা থেকেই। আচ্ছা, এরপরে আসি, কি বললো দেহের মধ্যে, তাহলে তোমাদেরকে যদি বলা হয় পরিপারা পর্বের যে প্রাণীগুলোর যে ছিদ্র থাকে, ছিদ্রগুলাকে কি বলা হয়? অস্টিয়া নামক অসংখ্য। এবং এই যে অস্টিয়া নামক ছিদ্র আছে, এই ছিদ্রগুলা দিয়ে কি হবে? পানি ঢুকবে, আর এই পানি ঢোকার সাথে পানির মাধ্যমে খাবারও ঢুকে যাবে। তাহলে এটা খাবার খায় মুখ দিয়া, নাই ছিদ্র দিয়া, ছিদ্র দিয়া। তাইলে এদের এই যে ছিদ্র দিয়া পানি ঢুকতেছে, ঢুকে এই সবগুলা ছিদ্র একটা মাঝখানে একটা জায়গায় যুক্ত হয়েছে, দেখা যাচ্ছে কিনা? এই জায়গাটার নাম স্পঞ্জশীল। যদি বলা হয় সকল অস্ট্রিয়া নামক ছিদ্র যে জায়গায় মিলিত হয় সেই জায়গার নাম কি? স্পঞ্জশীলের উপরে একটা ঢাকনার মতন অংশ আছে, সেটা হচ্ছে অস্কুলাম, সেটার নাম কি? তাহলে তোমাকে যদি বলা হয় ছিদ্রগুলোর নাম কি? অস্ট্রিয়া। অস্ট্রিয়াগুলো কোথায় মিলিত হয়? স্পঞ্জশীলের উপরে ঢাকনার মতন অংশের নাম কি? অস্কুলাম শব্দ যেখানেই পাবা, অস্কুলাম শব্দের মানে হলো ঢাকনা। বায়োলজিতে যেখানে অস্কুলাম পাবা মানে কি? অস্কুলাম বা অপারকুলাম, এগুলোর মানে হলো ঢাকনা। হ্যাঁ, এটা মানে ঢাকনা। হ্যাঁ, এইগুলো বের হয়ে যাবে। এরকম এক কুশি, ওদের আর এত কি দরকার খাবারের, জাস্ট হালকা জটক দরকার। হ্যাঁ বলো। হ্যাঁ দেখবো আমি, এক্সট্রা গুলা থাকুক, এরা পরে বোঝাবো। দেহ অস্ট্রিয়া নামে অসংখ্য ছিদ্রযুক্ত। দেহে সংবহতন্ত্রের যদি এক্সট্রা থাকে কোনো পড়া, সেটা এই যা পড়ানোর পরে বলবো, দেন আমি বই নিয়ে বোঝাবো। ওকে, মাঝখানে বলো না, আগে এখানে যা আছে শেষ করি। নতুন এডিশনে বারবার শুধু দিতে থাকে, তো বারবার বই এখানে নেওয়া তো অনেক কষ্টের বিষয়। একটা বই এখানে উঠানো অনেক সময়ের ব্যাপার, কারণ কোম্পানি তারা এরকম বই কম্পিউটার দিয়ে দেয়নি, এটা ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দিয়ে ছবি তুলা বানাইতে হয়েছে এই বই, এই পিডিএফ। বুঝতে পারছো? 9-10 পর্যন্ত কম পাবো, সরকার থেকে বই অনলাইনে দিয়ে দেয়, পিডিএফ ফাইল দিয়ে দেয়, কিন্তু এগুলা কোনো বই কোম্পানি দেয় না। হ্যাঁ, এগুলা আমরা নিজেরা বানাইতে হয়। আচ্ছা, এদের তার মানে কি এদের রক্ত আছে না? রক্তের বিকল্প ওদের শরীরে হলো পানি প্রবাহিত হয়। আমাদের রক্ত প্রবাহিত হয়, ওদের কি প্রবাহিত হয়? এই জন্য এটাকে বলা হবে নালীতন্ত্র। তাহলে এদের তন্ত্রের নাম কি? এরা আসলে সত্যিকার তন্ত্র না, শাখা প্রশাখা যুক্ত নালী আছে, এটাকে বলে দিচ্ছে নালীতন্ত্র। এটাকে কি বলে দিচ্ছে? তাহলে এই নালীতন্ত্রের মাধ্যমে খাবার যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, এবং শুক্রাণু নাকি তাদের দেহের মধ্যে যাচ্ছে। এরপরে এদের সারা শরীর হলো স্পেকিউল নামক চুনময় কাটা বা স্পঞ্জিন নামক এক ধরনের জৈব বস্তু দ্বারা বা জৈব তন্তু দ্বারা তৈরি। তাহলে তোমাদেরকে যদি বলা হয় পরিপারা পর্বে প্রাণীদের দেহ কি দ্বারা তৈরি হয়? স্পঞ্জিন বা স্পেকিউল নামক চুনময় কাটা বা ক্যালসিয়াম কার্বনেট, শামুক ঝিনুকের মতো আর কি। হ্যাঁ, শক্ত শক্ত। তাহলে স্পেকিউল বা চুনময় ক্ষুদ্র কাটা, এটা কি দ্বারা? ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, অথবা স্পঞ্জিন নামক জৈব তন্তু দ্বারা তৈরি। শেষ। এটা জৈব তন্তু দ্বারা তৈরি। আমার কিছু করার আছে? তোমাদের কিছু করার আছে? মুখস্থ করার কথা আছে। তোমাদেরকে যদি বলা হয় পরিবারে কি দ্বারা তৈরি? মাটি দ্বারা তৈরি, সোনা দ্বারা তৈরি, রূপা দ্বারা তৈরি, কি দ্বারা তৈরি? কিচ্ছু করার নাই, ওরা এটা দিয়ে বানাইছে, আমাদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে জৈব তন্তু দেহের। আচ্ছা, এরপর আসো অন্তঃপ্রাচীরে কুয়ানোসাইট নামক বিশেষ প্লাজেলাযুক্ত কোষ। দেখেন তো আপনারা এখানে এরকম লেন্সের মতো এটা দেখেন, জিনিস দেখা যাচ্ছে না? এটার নাম হলো কুয়ানোসাইট। এটার নাম কি? কুয়ানোসাইট। এটার নাম হলো কুয়ানোসাইট। তাহলে তোমাদেরকে যদি বলা হয় পরীক্ষাতে যে কুয়ানোসাইট, যদি বলা হয় যে পরিপারা পর্বে যে প্লাজেলাগুলো থাকে ওটার নাম কি? আমাকে এটা একজন বলো, এই প্লাজেলার কাজ কি? চলাচল করে। অর্থাৎ এই প্রাণীটার কি হাত পা আছে নাকি? এই প্লাজেলা দিয়েই চলাচল করে। ব্যাঙ আছে, দেখছো না? ব্যাঙের মধ্যে লার্ভার মধ্যে
শুক্রাণুর মধ্যে দেখছো, তো এগুলোর নাম হলো প্লাজেলা, ব্যাকটেরিয়ার মধ্যেও আছে, ব্যাকটেরিয়ার প্লাজেলা। তাহলে পরিপারা পর্বের প্লাজেলার নাম কি? কোয়ানোসাইট। আবরণের নাম কি? এই আবরণের নাম হলো স্পঞ্জুল বা স্পিকিউল। নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জোসিল নামক গহ্বরে মিলিত হয়। বলছি না আমি অলরেডি যে এই জায়গায় মিলিত হয় তার নাম কি, এবং সেটা কি দ্বারা ঢাকনা দেওয়া থাকে? অস্কুলাম বা অস্কুলাম নামক অংশ দিয়া বের হয়ে আসে পরবর্তীতে। এরা পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। এ কথার মানে কি, ওদের যেহেতু প্লাজেলা আছে, কিন্তু যারা তারা যখন ম্যাচিউর হয়ে যায়, বড় হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন আর এরা নড়াচড়া করতে পারে না, কোনো বস্তুর সাথে লেগে থাকে, মাটিতে পড়ে নিচে পড়ে থাকে। তাহলে পূর্ণাঙ্গ প্রাণীরা কেমন? সেসাইল। সেসাইল মানে হলো নিশ্চল। যেখানে সেসাইল পাবো তার মানে বুঝবা কি, জীবন চক্রে এদের দুই রকমের লার্ভা দেখা যায়। অ্যামফিব্লাস্টুলা নাম কি, এবং প্যারেনকাইমুলা। তাহলে পরিপারা পর্বের লার্ভার নাম কি? অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। লার্ভা আছে না, ব্যাঙ্গাসি লার্ভা যেমন দেখা যায়, ওদের এরকম লার্ভা দেখা যায়। লার্ভাগুলোর নাম কি? অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। তো এখানে পরিপারার কয়েকটা, পরিপারা তো একটা পর্ব, এক একটা পর্ব অনেকগুলো শ্রেণী আছে না, এর মধ্যে একটা শ্রেণীর নাম হলো ক্যালকারিয়া বা ক্যালকারিয়ার মধ্যে যদি আসে এটাকে বলা হবে মটকা স্পঞ্জ, মটকার মতন দেখতে। এই দেখো, এই তোমরা অ্যানিম্যাল ডিসকভারি চ্যানেল দেখছো না, সমুদ্রের নিচে এরকম। আচ্ছা, তারপর আছে দড়ি স্পঞ্জ আছে, ড্যামো স্পঞ্জি আছে। তাহলে এরকম তিনটা শ্রেণী আছে। মিঠা পানি স্পঞ্জ, তাহলে পরীক্ষার জন্য লাগবে মটকে স্পঞ্জ বলা হয় কোন শ্রেণীকে? ক্যালকারিয়া। মিঠা পানি স্পঞ্জ বলা হয় কাদেরকে? ড্যামো স্পরঞ্জি। এভাবে কোশ্চেন আসতে পারে, তিনটা এমসিকিউর জন্য পড়বা। এখানে উদাহরণ দিয়ে দিছে, এগুলার সায়েন্টিফিক নামও তোমাদের লাগবে। সায়েন্টিফিক নামগুলা রিডিং পড়ে নিবা, যাতে করে আসলে ধারণা করতে পারো। আমরা মোটামুটি পরিপারা পর্ব পড়লাম, তো এখন হ্যাঁ বলো। সব সময় সব জায়গায় থাকবে এমন তো না, তবে এই প্রজাতিটাকে আমরা মিঠা পানিতে পাইতে পারি, তার মানে আমাদের পুকুরেই থাকবে এমন তো কথা নাই। বুঝতে পারছো? আচ্ছা, আমাকে একটু হেল্প করো একজন, নোট তুমি শুরু করে দাও। পরিপারা পর্বের একটা বৈশিষ্ট্য বলো, তোমার যা মনে আছে। আচ্ছা, শেষ হয়ে গেছে, তুমি একটা বলো। অসংখ্য ছিদ্র আছে। তারপর তুমি একটা বলো। হ্যাঁ বলো, যা পারো, যে কোনো একটা বৈশিষ্ট্য বলো পরিবারের। আমরা সবাই একবার রিপিট করে ফেলি বৈশিষ্ট্যগুলা, এখানে পড়াবো, এখানে মুখস্থ করাবো এই অধ্যায়। এই ভাই, এটা বড় হওয়ার পর প্লাজেলা চলে যায়। প্লাজেলার নামটা বললে ইম্পর্টেন্ট। প্লাজেলার নাম কি? কোয়ানোসাইট। বলো, আচ্ছা র্যান্ডমলি বলো। স্পঞ্জ নালীতন্ত্র থাকে, ভালো কথা। আরো বলো। সিলম নাই। তারপরে বলো অস্টিয়া নামক স্পঞ্জিন দ্বারা তৈরি বা স্পিকিউল নামক চূর্ণয় কাটা। তারপরে বলো এই যে বলো, নিবিড় বলো। ওদের পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল। ওদের প্যারেনকাইমুলা, অ্যামফিব্লাস্টুলা নামক কি থাকে? লার্ভা থাকে। স্পঞ্জোসিল নামক গহ্বরে সকল নালী এসে মিলিত হয়। অস্কুলাম নামক ঢাকনার মতো অংশ আছে। পরেরটা প্রত্যেকটা জিনিস পড়াবো, পর আবার জিজ্ঞাসা করবো, তাহলে একটু মনোযোগ দিবে তোমরা। আচ্ছা, এবার দেখি তোমাদের বইতে কি অ্যাড করছে নতুন, কোন লাইন দেখি। হ্যাঁ দাও। 2 নম্বরে বলছে দেহের বাইরের দিকে পিকনোডার্ম, ভিতরের দিকে কোয়ানোডার্ম এবং মেসোহিল নামক জিরাটিনাস প্রোটিন মাতৃকা বিভিন্ন ধরনের অ্যামিবোসাইট এবং কঙ্কাল বস্তু ধারণ করে। অর্থাৎ বলা হয়েছে, দেখো তোমাদের নতুন এডিশনে একটা কথা বলা হয়েছে, সেটা তোমরা নতুন বই কিনলে পাবা। সেটা বলছে দেহের বাইরের দিক, অর্থাৎ কোষের, তুমি যদি আসো কোষের যে বাইরের দিক, বাইরের দিকে থাকে পিকনোডার্ম বা পিনোডার্ম, একই কথা। এটাতে পিনাকোডার্ম দিছে। আচ্ছা, এটাটা দিছে পিনাকো। আরেক জায়গায় দেওয়া হলো পিকনোডার্ম, পিনাকোডার্ম। আর ভিতরের দিকে যে লেয়ার, সে লেয়ারের নাম হলো কোয়ানোডার্ম। কোয়ানোডার্ম। ডার্ম মানে, ডার্ম শব্দের অর্থ হলো ত্বক। ডার্ম শব্দের অর্থ কি? ত্বক। সবসময় মাথায় রাখবা, ডার্ম শব্দ মানে কি? ত্বক। তাহলে পিনাকোডার্ম থাকবে তাদের বাইরের দিকে,
ভিতরের দিকে থাকবে কোয়ানোডার্ম, আর মাঝখানে থাকবে মেসোহিল নামক, মাঝখানে থাকবে মেসোহিল, এই অংশ থাকবে মেসোহিল নামক স্তর, মেসোহিল, যেটা হলো জেলাটিন দ্বারা তৈরি, জেলাটিন বা জিলেটিন। এটা একটা প্রোটিন, এটা কি জিলেটিন, একটা প্রোটিন। এখন এটা হলো তিনটা লেয়ার থাকে, জিলেটিন প্রোটিন থাকে, এটা নিয়ে আমাদের যায় আসে না, থাকুক। 9 নম্বর কোশ্চনে আরেকটা পয়েন্ট অ্যাড করছে নতুন বইতে, এদের পুনরুৎপাদন ক্ষমতা আছে, কি আছে, অর্থাৎ রিজেনারেশন আছে। কোথাও এরা নিজেরা রিজেনারেট করতে পারে। তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা তখন তুমি মরে যাবে না এক পর্যায়ে, কিন্তু ওরা যখন মৃত্যু চিন্তা করতেছে, মৃত্যু হয়ে যেতে পারে, ওরা আবার রিজেনারেট করতে পারে। বা ওদের কোনো একটা অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেই অংশটা আবার রিজেনারেট করতে পারে। মনে করো হাত একটা পড়ে গেছে, ওদের তো হাত নাই, যে অংশটা ওদের পড়ে যাবে সেই অংশ আবার তৈরি করতে পারে। অর্থাৎ পুনরুৎপাদন ক্ষমতা সম্পূর্ণ, রিজেনারেশন ক্ষমতা সম্পূর্ণ। মারা যাবে, রিজেনারেশন ক্ষমতা আর কি প্রচন্ড থাকে। যদিও পরিপারার থেকে নিডেরিয়া পর্বের রিজেনারেশন ক্ষমতা সবচেয়ে বেশি, আমরা সামনে পড়াবো। তারপরে আসো, মুকুল বা গেমিউল তৈরি করে মাধ্যমে অযৌন প্রজনন ঘটায়। অর্থাৎ এরা অযৌন জনন ঘটায় কেমনে, আমরা একটু আসি। মুকুল তৈরি করে বা গেমিউল তৈরি করে। এখন মুকুল মানে কি জিনিস, মুকুল মানে এই যে এখানে আছে না, এই জায়গাতে এরকম একটা ছোট ছোট কিছু মুকুল তৈরি করে। এই মুকুলগুলো পরবর্তীতে দেহ থেকে চলে নিচে পড়ছে, এই মুকুলটা আবার বড় হয়ে তোমার স্পঞ্জের মতো তৈরি করলো। মুকুল তৈরি করা, আমাকে একটু বলো, কে বলবা, শিয়া বলো। মুকুল তৈরি করা এটা কি যৌন জনন নাকি অযৌন জনন? অযৌন জনন। তাহলে তুমি একটু সুন্দর করে উত্তর দাও, এটা যৌন জনন না হইয়া অযৌন হইলো কেন? না, এটা তো বিষয় না, সে যেটা বলছে এটাই। এখানে তো ভাই শুক্রাণু ডিম্বাণু আসছে নাকি? কি রে ভাই, শুক্রাণু ডিম্বাণু আসছে, শুক্রাণু ডিম্বাণু আয়সা যুক্ত হলে না যৌন জনন হবে। সে নিজে একটা মুকুল তৈরি করলো, সে মুকুলটা মাটিতে এসে পড়লো বা পানিতে এসে পড়লো, সেখান থেকে আবার নতুন করে তৈরি হয়ে গেল, তাহলে এটার নাম কি? অযৌন জনন। এরকম অযৌন জনন আর আছে নাকি? কয়েকটা উদাহরণ দিতে পারবা তোমরা? গাছের পাথরকুচি গাছের পাতা তুমি মাটিতে রোপণ করলা, গাছ হয়ে গেছে। গাছের একটা ঢালাই না মাটিতে রোপণ করলা, গাছ হয়ে গেছে। তাহলে এটা কি যৌন না অযৌন জনন? বুঝতে পারছো? হ্যাঁ, কলম দেওয়া হয়, কলম করা আছে না, কলম করে গাছের। তাহলে অযৌন জনন কি, বুঝতে পারছো? আমাকে একটা সুন্দর করে সংজ্ঞা দাও, পিছনের টেবিল থেকে একজন দাও। অযৌন জনন কখন বলবো? অযৌন জনন কখন বলবো? হ্যাঁ, যখন দুটি ভিন্ন গ্যামেট অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় তখন। হ্যাঁ, আর না হলে হয় তাকে যৌন জনন বলবে। বুঝতে পারছো? তাহলে এখানে কি বিপরীতধর্মী মিলছে? না। তাহলে এই কথাগুলো বারবার সবসময় লাগবে আমাদের। যেখানেই মুকুলের কথা বলবে বুঝতে যাবো অযৌন, যেখানেই মুকুলের কথা বলবো বুঝবা কি? অযৌন। ওকে, আর কিছু আছে? বই কই গেল? আচ্ছা, এরপরে আর কিছু না, আমরা একটু অন্য রাইটারের বইতে যাবো এখন, জানো। হ্যাঁ, কথা নাই, কোনো কথা নাই। দেখো পরিফেরা। আচ্ছা, দেখো এখানে কি হচ্ছে, আমরা এখানে সব বলছি, কোয়ানোসাইট নামক বলছি। দেখো এই বইটা আগে থেকে এই বইতে লাইনটা অ্যাড করা আছে, কুড়িবা গেমিউল, দেখছো? এই পয়েন্ট এখানে আগে থেকে অ্যাড করা আছে। এরা এককভাবে বা কলোনি করে অবস্থান করে, ঠিক আছে? অর্থাৎ পরিপরা পর্বে স্পঞ্জগুলো একা একাও থাকতে পারে অথবা কলোনি করেও থাকতে পারে। কলোনি মানে কি, অনেকগুলো স্পঞ্জ একসাথে যুক্ত হয়ে থাকতে পারে। হ্যাঁ, কি বুঝি নাই? হ্যাঁ, মনের রাজ্য সেটা। তুমি কি বুঝতে পারছো পিছনের জন? এটা স্ট্রং হয়ে বসো, তুমি তো মনে করে মরে যাচ্ছ, শুয়ে আছো কি কারণে? স্ট্রং হও। এটা তো আমি অন্য জায়গায় পড়তে আসো না, আমার কাছে পড়তে আসছো। আমার কাছে পড়ার স্টাইল হলো স্ট্রং থাকতো, বান্নালে ঘুমাইতে হবে, মাসে যা ক্লাস করতে হবে। এটা হলো কলোনি করে থাকে, অর্থাৎ অনেকগুলো একসাথে মিলেমিশে থাকে
অথবা এককভাবেও থাকতে পারে, পুনরুৎপাদন ক্ষমতা আছে, তার মানে তোমাদের বইতে আছে। লার্ভার নাম আমরা বলছি, ওকে, মোটামুটি এই বইতে আর কিছু নাই, আমরা এই বইতে আসি। আচ্ছা, এখান থেকে তোমরা একটু বইতে অ্যাড করো যে পরিবারের মিঠা পানিতে 150 প্রজাতি থাকে। তোমরা লেখা আছে না মিঠা পানিতে থাকে, লেখা থাকে পাশে দিয়ে 150টা প্রজাতি। তাহলে পরিপারা পর্বের কয়টা প্রজাতি মিঠা পানিতে থাকে? আচ্ছা আচ্ছা, দেওয়া আছে, দেখছো নতুন বইতে আবার অ্যাড করছে। তো সে এতদিন কইছিল, সে এতদিন কইছিল, এখন নতুন বইতে এগুলো অ্যাড করছে। আচ্ছা, 200 বছর পর্যন্ত নাকি তারা কি করতে পারে? এই দেখছো, এরা 200 বছর পর্যন্ত নাকি বাঁচতে পারে। আচ্ছা, এদের এই স্পঞ্জ গুলা বলছে কিছু কিছু প্রাণীর পেটের মধ্যে থাকতে পারে, এই জন্য এদেরকে অ্যান্ডোসিম্বায়েন্ট বলা হয়। কিছু বলছে কিছু সংখ্যক প্রাণী সালোক সংশ্লেষণ করতে পারে, এমন কিছু অণুজীবদের অভ্যন্তরে থাকতে পারে অ্যান্ডোসিম্বায়েন্ট রূপ, অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া আছে না, সায়ানোব্যাকটেরিয়া শরীরের মধ্যে এটা ঢুকতে পারে। ঠিক আছে, এদের প্রধান খাদ্য হলো ব্যাকটেরিয়া। তাহলে পরিবারের খাবার কি? পরিবারে কি খায়? ব্যাকটেরিয়া। হ্যাঁ, ওদের প্রধান খাবার কি? ব্যাকটেরিয়া। আচ্ছা, আবার সায়ানোব্যাকটেরিয়ার অভ্যন্তরে আবার এরা অ্যান্ডোসিম্বায়েন্ট হিসেবে থাকতে পারে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে তারা 200 বছর পর্যন্ত বাঁচতে পারে, মানে যে অঞ্চলে গরম থাকে সেই অঞ্চলগুলোতে। ওকে, এখান থেকে আর লাগবে না কিছু। এদেরকে পিনাকোডারাম, কোয়ানোডারাম এগুলো বলছি আমরা। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই অঞ্চলে যেগুলো থাকে এটা ইম্পর্টেন্ট কথা না, না জানলে চলবে। আচ্ছা, আমাকে একটু একজন ব্যাখ্যা দিবা, নতুনদের মধ্যে থেকে একজন দাও, কেউ বলবো না, হেল্প করবে না তাদেরকে, না পারলে কোনো সমস্যা নাই। আমাকে একটা বলো এদের, এই যে তুমি বলো, কন্যাজন তোমার নাম কি? হ্যাঁ, তুমি কি আজকে প্রথম? হ্যাঁ, এই ডিস্টার্ব করে না, তুমি বলো ওদের স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র কিচ্ছু নাই কেন? হ্যাঁ, খুবই সুন্দর, তুমি খুবই সুন্দর উত্তর দিয়েছো। এদের শুধুমাত্র কোষ আছে, এদের অঙ্গ হবে কোত্থেকে, টিস্যু হবে কোত্থেকে, তন্ত্র আসবে কোত্থেকে? হ্যাঁ, কথাই আসে না, বুঝতে পারছো কথা? তার মানে ওটা কি বলার, এটা না বললো আমরা কি জানতাম না? ওরা তারা না লিখলো তো আমরা জানতাম, এটা লিখে একটা লাইন বাড়ালো। আচ্ছা, এরপরে আচ্ছা অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো তোমরা দেখে নিবা। আচ্ছা, আমরা আমাদের বইতে আবার আসি, যে বইতে আমরা ছিলাম। আমরা চলে আসি নিডারিয়াতে। 4 মিনিট আছে, সমস্যা না, নিডারিয়া শুরু করে দিয়ে আসো। তো নিডারিয়া পর্ব আমরা শুরু করে দিলাম। নিডারিয়া পর্ব হলো 2 নাম্বার পর্ব। এই যে নিডারিয়া, এই শব্দ গ্রিক শব্দ নাইট বা নেটেল অর্থাৎ রোম বা কাটা, এই শব্দ থেকে আসলো। কি সেটা পরে পরে কাকে? পরিবারাকে, সেটা তো পড়ালাম একটু আগে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো নিডারিয়াদেরকে বলা হবে কাঁটাযুক্ত প্রাণী। কি যুক্ত প্রাণী? পরিপারাদেরকে কি বলা হয়েছে? নিডারিয়াদেরকে বলা হবে কাঁটাযুক্ত। পরীক্ষাতে এভাবে আসবে, নিচের কোনটি কাঁটাযুক্ত? আচ্ছা, কাঁটা বা রোম, কাঁটার মতোই রোম, ঠিক আছে। হ্যাঁ, আর 1888 সালে হ্যাচেক পর্বটির নামকরণ করছে। আচ্ছা, এই প্রজাতি, এই পর্বে কয়টা প্রজাতি আছে? 10,203টি। ওকে, নিডারিয়া প্রাণীরা 1 নম্বরে আসি, এদের হলো টিস্যু মাত্রা। এরা কি? তাহলে পরিপারা ছিল শুধু কোষ দ্বারা তৈরি, এরা আরো একটু উন্নত হয়েছে, এদের কোষের পরে টিস্যু আছে, বুঝছো? এরা হলো টিস্যু দ্বারা তৈরি, তার মানে আগের থেকে একটু উন্নত হয়েছে। এরপরে এরা হলো অরীয় প্রতিসম, অন্যদিকে আবার টিস্যু মাত্রার মানে উন্নত হয়েছে। আচ্ছা, ভালো কথা। অরীয় প্রতিসম মানে কি? আমরা আগের ক্লাসে পড়াইছি, অনেকগুলা
অনেকগুলা সমান খণ্ডে বিভক্ত করতে পারবে, এই জন্য নাম হলো কি? নিডারিয়া পর্বের প্রাণীরা কোন প্রতিসম? আচ্ছা, এই পর্বের প্রাণীরা নিশ্চল হতে পারে, মুক্ত হইতে পারে, দুই রকম হইতে পারে। তো এই পর্বের প্রাণীদের মধ্যে অনেক রকম বৈচিত্র্যতা দেখা যায়। সমুদ্রের ফুল বলা হয়। সমুদ্রের মধ্যে প্রবাল আছে না, প্রবাল প্রাচীর, আমাদের সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল দ্বীপ বলা হয়। এই প্রবাল প্রাচীরগুলো তৈরি করে কি? এই নিডারিয়া পর্বের প্রাণীরা। তাহলে এদেরকে সমুদ্রের ফুল বলা হয়। পরীক্ষাতে আসবে সমুদ্রের ফুল বলা হয় কাদেরকে? বলছে সামুদ্রিক প্রজাতির 25% হলো কি? প্রবাল প্রাচীর। তাই পৃথিবীর অন্যতম রত্ন ভাণ্ডার হিসেবে পরিচিত। সমুদ্রের রেন ফরেস্ট বলা হয়, সমুদ্রের রেন ফরেস্ট নামে অভিহিত করা হয় নিডারিয়াদেরকে। হ্যাঁ, সমুদ্রের রেন ফরেস্ট বলা হয়ে থাকে। নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য হইতে কি আসো? আসো 1 নাম্বার টিস্যু মাত্রার। এ নিয়ে কারো কোনো সন্দেহ আছে, কোনো কোশ্চেন আছে? জানি আমরা 2 নাম্বার পর্ব মানে টিস্যু তৈরি হলো, বহুকোষীয় এবং অরীয় প্রতিসম। সুন্দর কথাবার্তা। এরা ডিপ্লোব্লাস্টিক। আগেরটা ছিল এক লেয়ারের, এক স্তরই, স্তর থাকবে একটা, ওটা হলো 2টা স্তর আছে, এই জন্য নাম হলো ডিপ্লোব্লাস্টিক। অর্থাৎ এদের 2টা লেয়ার, বাইরের দিকে থাকবে একটোডার্ম, ঠিক আছে, বাইরের দিকে থাকতেছে তোমার হলো একটোডার্ম, আর ভিতর দিকে থাকতেছে এন্ডোডার্ম। আর এই মাঝখানের দিকে এই জায়গাটাতে থাকে হলো মেসোগ্লিয়া, অকুশীয় জেলিন নেই, মেসোগ্লিয়া, ঠিক আছে, মেসোগ্লিয়া অকুশীয়, এটা অকুশীয়। আর বাইরের দিকে থাকে হলো একটোডার্ম, আর ভিতরের দিকে থাকে হলো, আর ভিতর দিকে থাকে এন্ডোডার্ম। এন্ডো শব্দের অর্থ ভিতরে। যেখানে কোনো এন্ডো শব্দ পাবা মানে ভিতরে কিছু, এন্ডো শব্দের অর্থ ভিতরে। একটা শব্দের অর্থ বাহির। যেখানে কোনো জিনিস কোনো বাহিরের আবরণ বলবে, বাহির বলবে, তার মানে বুঝবে একটো, আর ভিতরে বলে এন্ডো। তাহলে নিডারিয়া পর্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, নিডারিয়া পর্বের কয়টা স্তর থাকবে বলো? মাঝখানের স্তরটা তো মেসোগ্লিয়া বলে। এটাকে কেন আমরা সঠিক স্তর বলি না? কারণ এটা অকুশীয়, এটা জেলির মতন। এটাকে আমরা মেসোড্রাম না বলে মেসোগ্লিয়া বলি। আমরা যারা 30 স্তরীয়, আমাদের ক্ষেত্রে মেসোগ্লিয়া থাকে না, আমাদের ক্ষেত্রে থাকে কি? মেসোডার্ম। আমাদেরটা উন্নত ডার্ম, আর ওদেরটা হলো গ্লিয়া। এটা অকুশীয়, আমাদেরটা কোষীয়। বুঝতে পারছো? তাহলে এই একটা ইউনিক কোশ্চেন, সারা জীবন পরীক্ষাতে আসে। মেসোগ্লিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীদের? নিডারিয়া। আর অন্য কোথাও পাওয়া যাবে না, শুধুমাত্র মেসোগ্লিয়া পাওয়া যাবে কাদের? নিডারিয়া। তাহলে নিডারিয়াদেরকে আমরা কি যুক্ত প্রাণী বলছি? কাঁটাযুক্ত বলছিলাম। ওকে, আচ্ছা, এন্ডোডার্মিস বা, আচ্ছা, এই যে তোমার ভিতরের দিকে আরেকটা কথা একটু মাথায় রাখবা, এই এন্ডোডার্মও বলা হয় এটাকে, আবার অনেক সময় এদেরকে গ্যাস্ট্রোডার্মও বলা হয়। কি বলা হয়? অনেক সময় এদেরকে গ্যাস্ট্রোডার্মও বলা হয়ে থাকে। আচ্ছা, তো আমরা আজকে আপাতত এতটুকুই থাকবে। আমরা আগামী ক্লাসে এর পর থেকে শুরু করব।